অখিলেশ বাবু, আমার সব কাজ হয়ে গেছে। আরে ঠাকুরমশাই, আপনি বিভানের বিয়ের লগ্নের আর ডেটের ব্যাপারে তো কিছু বলুন এবার। বিভান আর সিমরানের কুষ্ঠি মিলিয়ে আমি আপনাকে এক্ষুনি বলছি। অখিলেশ বাবু, 28শে অক্টোবর শুভ লগ্ন বেরিয়েছে। বাহ, এ তো দারুণ খবর। আমি তো এটাই চাইছিলাম যে কাছাকাছি কোনো তারিখ পড়ুক আর শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। দুজনের বিয়ের শুভ লগ্ন আপনাকে এক্ষুনি বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাবা এক্সকিউজ মি প্লিজ, 1 মিনিট, আমার খুব জরুরি একটা ফোন আসছে, আমি এক্ষুনি আসছি বাবা প্লিজ। আরে বাবা, তোমারই তো। বাবা 1 মিনিট প্লিজ বাবা, আমি এক্ষুনি আসছি। দেখুন দাদা, আজ আমি খুব খুশি। আমার মেয়ে আপনাদের পরিবারে যাবে, খুব ভালো থাকবে ও। আরে দাদা, দুজনে তো একসাথেই বড় হয়েছে, ওরা দুজন দুজনকে খুব ভালোভাবেই চেনে। আরে ওরা দুজন সুখী থাকলেই তো হলো, আমাদের আর কি চাই। এই বিভান কোথায় চলে গেল? হ্যালো, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এখানেই আছি। কি? আমি তোমাকে বারণ করেছিলাম না এখানে আসতে? তোমার সাহস হলো কি করে এখানে আসার? এখন তুমি বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব? তুমি ওখানেই দাঁড়াও, বুঝেছো? আমি এক্ষুনি যাচ্ছি বাইরে। কি হয়েছে? কেন এসেছো এখানে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে বলেছিলাম না এখানে না আসতে। যদি আমার বাবা আমাদের দুজনকে এখানে দেখে নেয় না, তাহলে মেরে ফেলবে আমাদের দুজনকে, বুঝেছো তুমি? চেঁচিও না, তাহলে এক্ষুনি ভেতরে গিয়ে সবাইকে বলে দেবো তোমার আসল রূপটা কি। দেখো প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু বিভান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইসব কথা বলার এটা ঠিক সময় নয়। তাহলে কখন আসবে সময়? যখন তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? এরকম কোনো ব্যাপার নয়। আমি দেখা করব, তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করব। বিয়ের পরে নয়, বিয়ের আগেই আমি দেখা করব। কিন্তু আজকে প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি, আমি এই গয়নাগুলো বিক্রি করতে চাই। আমার কাছে খুব কম সময় আছে, তাড়াতাড়ি দেখে বলুন কত দেবেন। ম্যাডাম, কিছু মনে করবেন না, এগুলো চুরির নয় তো? আমাকে দেখে কি চোর মনে হয়? না না ম্যাডাম, এগুলো জানতে হয়। আরে বাহ, এগুলো তো দারুণ, মনে হচ্ছে পুরনো দিনের গয়না। এইটা বলুন কত টাকা পাবো। ম্যাডাম, মালগুলো চেক করে তবেই আমি বলতে পারবো। কত সময় লাগবে চেক করতে? কমপক্ষে 4-5 ঘন্টা লাগবেই। আপনি এক কাজ করুন, এগুলো এখানে রেখে যান। যদি আপনারা কোনো গোলমাল করে দেন তাহলে? ম্যাডাম, ভীমলালকে মার্কেটে সবাই চেনে, আমাদের চোখ কান বুঝে বিশ্বাস করে সবাই। ঠিক আছে, আপনি আমাকে গয়নার রিসিপ্ট বানিয়ে দিয়ে দিন। ঠিক আছে, আপনার নাম বলুন। বন্দনা। টেলিফোন নাম্বার? 100966892 এই নিন, চেক করা হয়ে গেলে আমি আপনাকে ফোন করব, ঠিক আছে? ঠিক আছে। মনোহর। হ্যাঁ বলুন। এই সমস্ত গয়নাগুলোকে চেক করো, যদি আসল হয় কমিশন বাদ দিয়ে এর আসল দামটা বলে দেবে। ঠিক আছে। আর তাড়াতাড়ি করো। হ্যাঁ একদম ঠিক আছে। গয়নাগুলো কিন্তু বেশ ভারী। এই দেখ, একদম খাঁটি সোনার গয়না। ডিজাইনও খুব ভালো, খুব কষ্ট করেছে যে বানিয়েছে। পুরোনো দিনেরই গয়না হবে, আজকাল এই ধরনের গয়না কেই বা বানায়?
চেনটা তো অদ্ভুত ভাবে ভেঙে গেছে, মাঝখান থেকে ভেঙেছে। মালিক, মালিক, কি হয়েছে মনোহর? মালিক, কি হয়েছে মনোহর? কেন চেঁচাচ্ছ? মালিক, এখানে একবার দেখুন, এখানে কি লেগে আছে? এখানে। এ তো রক্ত। স্যার, ভাবতে পারেন এত দামি গহনার কথা কেউ বলতে পারে? তারপর থেকে ওই মেয়েটির খোঁজ আমরা আর পাচ্ছি না। ওই মহিলা তার নাম আর ঠিকানা তো আপনার কাছে লিখিয়ে রেখেছিল না? হ্যাঁ স্যার, ওর নামটা বলেছিল ওই বন্দনা। আমি ওর ফোন নাম্বারও লিখে নিয়েছিলাম। এটা ভালো করেছেন। বিবেক, এই মহিলাকে ফোন করো এক্ষুনি। স্যার, কোনো লাভ নেই, ফোনটাকে ও বন্ধ করে রেখেছে। গয়নায় রক্ত দেখতে পেয়ে আমি ওনাকে ফোন করেছিলাম, উনি তো ফোনটা কেটে দিলেন। তারপর থেকে ফোন বন্ধ স্যার। স্যার, এই গয়নাগুলোর মধ্যে কোনোটাতেই হলমার্ক নেই। স্যার, এই গয়নাগুলো কনের। বিয়ের দিন মেয়েরা এই ধরনের গয়না পরে। তার মানে কোনো নববধূকে খুন করা হয়েছে, আর তার গয়না লুট করার পর এই মহিলা এই ব্যক্তির কাছে বিক্রি করতে এসছে। আচ্ছা, আজকের আগে আপনি কখনো ওই মহিলাকে দেখেছেন? না স্যার, প্রথমবারই ওকে দেখলাম আমি। স্যার, স্যার এই হলো ওই দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এতে সকাল 10টা থেকে রাত 11টার অবধি ফুটেজ আছে। যারাই ওই দোকানে এসেছিল সবার ফুটেজ আছে। ভেরি গুড, এটা কম্পিউটারে ঢোকাও, দেখি তো একবার কে এই বন্দনা। এই তো সেই মেয়েটাই। এই তাহলে বন্দনা। স্যার, মনে হচ্ছে ভয় পেয়ে আছে, আর ড্রেসটাও ফর্মাল পরে রয়েছে। জুতোটা ঠিক কেমন? জুম করো তো একটু জুতোটা। জামা কাপড় ফর্মাল পরেছে, জুতোটা স্পোর্টস। এটা আবার কোন ফ্যাশন? দেখে তো মনে হচ্ছে ভালো ঘরেরই মেয়ে, আর এসেছিল গয়না বিক্রি করতে। একটা কাজ করো, এই গয়নাগুলো ডক্টর সারুখের কাছে পাঠিয়ে দাও ফরেন্সিকে। এগুলো স্যার খানদানি গয়না, রিসেন্টলি কেউ পালিশ করিয়েছে। কদিন আগে পালিশ করিয়েছে? হ্যাঁ স্যার। এটা ভালো হয়েছে। শহরে যত গয়নার দোকান আছে তাদের সবাইকে এই গয়নার ছবি দেখাও, খোঁজ নিয়ে দেখো কে এই পালিশ করেছে। খুন করে জুয়েলারি তো লুট করেইছে, তারপর সঙ্গে সঙ্গে এই জুয়েলারি বিক্রিরও চেষ্টা করেছে। হ্যাঁ দয়া বস, গুলি করে খুন করা হয়েছে। গুলি মেরে খুন করা হয়েছে? হুম। সেটা কিভাবে জানা গেল? এই নেকলেসটা দেখছো, এই ভেঙে যাওয়া নেকলেসটা, এটা এখানটায় গুলি লেগেছে। এই জায়গাটায় গান পাউডারও লেগে আছে, মানে নাইট্রেস। ডক্টর সালুখে এই নেকলেসটায় রক্তও তো লেগেছিল, সেটা থেকে কিছু জানা গেল কি? হ্যাঁ স্যার, ওই রক্তটা একটা মেয়ের, আর ওর বয়স 20-25-এর মধ্যেই হবে। ওর ডিএনএ রিপোর্টও চলে এসেছে আমাদের কাছে। স্যার, স্যার যে মেয়েটার খুন হয়েছে সে কি এই নেকলেসটা চুরি করেছিল নাকি পড়েছিল? দেখো ভাই, এটা বলা খুব মুশকিল যে ওই রক্তটা সেই মেয়েটার যে ওটা চুরি করেছে, না সেই মেয়েটার যে গয়নাটা পরেছিল। আবার সেই কনফিউশন। কিন্তু একটা কথা আমি বলতে পারি বস, সোজা করে বলে ফেলুন ডক্টর সালুখে। সোজা কথাটা হলো এই রক্তটা 10 থেকে 12 ঘন্টা আগেকার। আর 4-5 ঘন্টা আগেই এই বন্দনা জুয়েলারি বিক্রি করতে গেছিল। স্যার, তাহলে এই কাজটা বন্দনার। আর স্যার, ডিএনএ রিপোর্টে এই ব্যাপারটা জানা গেছে যে যারই রক্ত তার একটা বিশেষ রোগ আছে। কিরকম অসুখ? সিকল সেল অ্যানিমিয়া। লক্ষণ আছে যখন, অসুখ তো নিশ্চয়ই হবে। তার কোনো মানে নেই, কখনো লক্ষণ থাকলেও অসুখ থাকে না। কিন্তু ডক্টর সালুখে, এরকম তো অনেক লোকই আছে। স্যার, হ্যাঁ নিখিল? স্যার ইনি হলেন সেই কারিগর যিনি গত সপ্তাহে জুয়েলারি পলিশ করেছিলেন। একবার এই জুয়েলারিগুলো দেখো। শিওর। এগুলি কি ওই জুয়েলারি? হ্যাঁ স্যার, এগুলো সেই গয়না যেগুলো আমি পালিশ করছিলাম। কার এগুলো? নাম জানো তার? মাই গড, দরজা তো খোলাই আছে। বন্দনা, ওর গাড়ি তো পার্কিংয়েই রয়েছে। দরজা খুলে বন্দনা গেল কোথায়? খুনি স্যার, তাড়াতাড়ি দরজা খোলা রেখেই পালিয়ে গেছে। পুরো ঘরটা তছনছ করেছে। এখানে হয়েছেটা কি? স্যার, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে লুটপাট করা হয়েছে। খুনির বাড়িতে এই লুটপাট? একটা কাজ করো, দেখো ভেতরেরও একই অবস্থা কিনা। ও মাই গড, কাজল,
পুনিত যতক্ষণ না বিশ্বাস করতে পেরেছে যে ও মারা গেছে ততক্ষণ আঘাত করে গেছে। স্যার এই জায়গাটা ছেড়ে বাকি সব জায়গা ঠিকঠাক। তার মানে এই খুনটা লুট করার উদ্দেশ্য হয়নি। নতুন বাক্সে পুরনো স্যান্ডেল। এই দেখো, এর মধ্যে মাটি লেগে আছে। তার মানে এই স্যান্ডেলটা পরে এমন কোনো জায়গায় যাওয়া হয়েছিল যেখানে মাটি আছে। কিন্তু স্যার জুয়েলারি শপে ও তো স্পোর্টস শু পরেছিল, যেটা এখনো ওর পায়ে রয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও তাই ছিল। যাই হোক না কেন কাজল, এই স্যান্ডেলটা বাইরে থেকে এসেছে। হতে পারে এই মহিলা বাইরে থেকে তাড়াতাড়ি এসেছে আর এখানে এই ব্যাগ আর এটা এখানে রেখে গেছে। স্যার এই ব্যাগটা থেকে এই ডেবিট কার্ড, এই ক্রেডিট কার্ড আর এই ভিজিটিং কার্ড পেলাম। কোনো কোম্পানির ভিজিটিং কার্ড মনে হচ্ছে। হতে পারে মেয়েটা এখানে কাজ করতো। একটা কাজ করো, খোঁজ নাও যে ওর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। সিমরান, এই ডিজাইনটা ভালো লাগছে না? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে আমারও পছন্দ হয়েছে। এটা কি রকম কথা সিমরান? আমি তো এটাই চাই যে আজ থেকে আমরা যেটাই করব সেটা যেন দুজনেরই পছন্দ অনুসারে হয়। আরে বাবা, তোমাদের কথাবার্তা যদি শেষ হয়ে যায় তাহলে সিমরানকে নিয়ে একটু শপিং এ যাই। হ্যাঁ নিশ্চয়ই। যাও মা, তুমি ওনার সাথে যাও, শপিং করে এসো। সজ্জন বাবু, আপনি এখানে কি ব্যাপার? শেঠজি, সিআইডি লোকের এসেছেন। সিআইডি এখানে কেন? কি হয়েছে স্যার? জুয়েলারিগুলো দেখুন। আপনারা কি এই জুয়েলারিগুলো চেনেন? কেন চিনতে পারবো না? এগুলো তো আমাদের বাড়ির গয়না। ড্যাডি তো সজ্জন বাবুর কাছে এগুলো পালিশ করাতে দিয়ে এসেছিলেন। ও, তো তুমি সিমরান? হ্যাঁ, কিন্তু এই গয়নাগুলো আপনারা কোথায় পেলেন? এগুলো তো চুরি হয়ে গেছিল। চুরি হয়ে গেছিল কবে? এই তো 2 দিন আগে, যেদিন আমাদের বিয়ের ডেট ফাইনাল হলো। ইনফ্যাক্ট পুলিশে কমপ্লেনও করেছিলাম, কিন্তু কিছু করা যায়নি। এই জুয়েলারিগুলোর জন্য দুটো খুন হয়ে গেছে। খুন? দুটো খুন? মন দিয়ে দেখুন এই ছবিটা। এই মেয়েটা এই গয়নাগুলো নিয়ে একটা জুয়েলারি শপে গেছিল বিক্রি করার জন্য, কিন্তু কেউ একে খুন করে দেয়। যে মেয়েটা এই জুয়েলারিগুলো পরেছিল তাকেও কেউ খুন করে দিয়েছে। কে পড়েছিল এই গয়নাগুলো? আমরাও সেটাই খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে সেই দ্বিতীয় মেয়েটিকে, যার রক্ত এই গয়নায় লেগে রয়েছে। প্রথমে এই কথাটা বলুন যে এই মেয়েটাকে কি চেনেন আপনারা? এর আগে তো আমি একে কখনো দেখিনি। আমিও চিনতে পারছি না একে। যদি আপনাদের মধ্যে কেউ এই মেয়েটাকে না চিনে থাকে তাহলে এই জুয়েলারিগুলো এই মেয়েটার কাছে এলো কি করে? এ তো নিশ্চয়ই চুরি করেনি। অজানা একজন মানুষ বাড়ির মধ্যে কি করে আসতে পারে? হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে এটা কোনো বাড়ির লোকেরই কাজ হবে, বা হয়তো আত্মীয়দের মধ্যে কেউ, যে খুব সহজেই বাড়ির ভেতরে ঢুকতে বেরোতে পারতো। আচ্ছা, আপনাদের মধ্যে কারোর কি কাউকে সন্দেহ হয়? না। আগে না। কোনো ব্যাপার নয়। যদি আপনারা নতুন কিছু জানতে পারেন তো আমাদের নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে? বন্দনা নাকি এর আগে কোনো অপরাধ করেনি, তাহলে এই চুরির গয়না ওর কাছে এলো কোত্থেকে? হ্যাঁ স্যার, যদি কোনো চোর বা ছিনতাইবাজ হতো তাহলে ধরে নিতাম যে ওই এগুলো চুরি করেছে। 23 অক্টোবর রাতে বন্দনা কোথায় ছিল সেটা জানতে হবে আমাদের। ওর ফোন রেকর্ড দেখলে জানা যাবে যে সেই রাতে ও কাকে কাকে ফোন করেছিল আর কে কে ওকে ফোন করেছিল, সেটা খুঁজতে হবে।
স্যার এই দেখুন স্যার, স্যার 23 অক্টোবর রাতে 9টার আশেপাশে এই নাম্বার থেকে 6বার ফোন এসেছে বন্দনার কাছে। জানতে পারলে কার নাম্বার এটা? হ্যাঁ স্যার, কোন এক মেডিসা নামের মেয়ে পানভেলে থাকে। মেরিসা? তাহলে দেরি করছো কেন? জিজ্ঞেস করো এই মেরিসাকে কি হয়েছিল সেদিন রাতে। দয়া বস, সম্পূর্ণ কেসটাই এই যে জুতোগুলো আছে না, এই জুতোগুলোর মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, এই খুনটা জুতো দিয়ে হয়েছে নাকি? এই জুতোগুলো তোমাদের খুনির কাছে পৌঁছে দেবে। দেখি আপনার কি সেই রাস্তা যেটা আমাদের খনি পর্যন্ত পৌঁছে দেয়। দেখো, এই যে মাটিটা তুমি দেখছো না, এটা আমি এই স্যান্ডেল থেকে পেয়েছি। আর এই যে মাটিটা, এটা আমি এই জুতো থেকে পেয়েছি। আর এই দুটো মাটি আসলে একই জায়গার। তার মানে এই স্যান্ডেলটাও এনারই? একদম ঠিক। কিন্তু এই মাটিটা থেকে একটা বিশেষ ধরনের মাটিও আমি পেয়েছি। ওই যে সেই খেতে দেয় না সার মিশিয়ে, ওই মাটি এই মাটির মধ্যে মিশে আছে। স্যার মানে বন্দনা এই জুতোটা পরে খেতে গিয়েছিল? হতে পারে, হতেই পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো এই যে এই সার দেওয়া মাটিটা আমি এই জুতোটা থেকে পেয়েছি, কিন্তু স্যান্ডেলের মাটিতে এটা ছিল না। স্যার, স্যার তার মানে বন্দনা চটি খুলে রেখে জুতো পরে খেতে গিয়েছিল, যার ফলে ওর জুতোতে এই সারওয়ালা মাটি লেগে গেছে। হতে পারে। হ্যাঁ, কিন্তু তবু এই বন্দনা মাঠে কি করতে গেছিল? স্যার হতে পারে ও খেতে গিয়ে কিছু দেখতে পেয়েছিল। হয়তো কিছু দেখেছিল, আর নয়তো নিজেই কোনো অপরাধ করেছিল। আর তারপরেই এই জুতোটা পরে ও জুয়েলারি শপে গেছিল জুয়েলারিগুলো বেচার জন্য। আর যখনই ও বাড়িতে পৌঁছায় তখন ওই জুয়েলার ফোন করে বন্দনাকে জানায় যে নেকলেসে রক্ত লেগে আছে। আর যখনই বন্দনা নিজে খনিকে বলল যে নেকলেসের গায়ে রক্ত পাওয়া গেছে, সে ভয় পেয়ে গেল। তারপরে সে বন্দনার বাড়িতে গেল আর তাকে খুন করলো। আর স্যার সেটা শুধু এমনি নয়, খুব ভেবে চিন্তে খুন করা হয়েছে ওকে। সবার আগে ও ওর মেরুদণ্ডের হাড়ে আঘাত করে, এই দেখুন ফটোগ্রাফস, যেটার ফলেও চলাফেরার শক্তি হারায়, পুরো শরীরটাই কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর তারপরে ওকে খুব সহজেই খুন করা হয়েছিল। একবার যদি এই খুনিকে আমি হাতের মুঠোয় পাই। বন্দনার বান্ধবী মারিসা, ওর কাছ থেকে নিশ্চয়ই কিছু জানতে পারবো। চটপট এই মডেলটাকে ফোন করে ডাকো, আমি দেখতে চাই এই ড্রেসটা ওর উপরে কিরকম লাগে। ওকে ওকে ম্যাম। মিস মেরিসা, হ্যাঁ এই 017985430 এটা আপনারই নাম্বার? কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। বন্দনার খুনের ব্যাপারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি বন্দনা খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, কিন্তু দুদিন আগেই তোর সঙ্গে আমি কথা বললাম। 2 দিন আগেই ওকে খুন করা হয়েছে, আর এই সময় আপনি ওকে 6বার ফোন করেছিলেন, আর তাও আবার 1.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ করেছিলাম তো। যখন কলগুলো করেছিলেন বন্দনা তখন পানভেলে ছিল। দয়া করে বলবেন যে আপনি তখন ঠিক কোথায় ছিলেন? আমি আমার ফার্ম হাউসের বাড়িতে ছিলাম, যেটা পানভেলে আছে। সেদিনকে আমার জন্মদিন ছিল, আমি ওকে পার্টিতে ডেকেছিলাম, কিন্তু ও তো আসেনি। কিন্তু ওর মোবাইলের লোকেশন বলছিল তো পানভেলে ছিল। স্যার ও পানশিল রোডে ছিল, যেটা পানভেলে। ও অনেক লেট করছিল, তাই আমি ওকে বারবার ফোন করছিলাম। তারপর প্রথমে তো ও বলল যে খুব জোরে বৃষ্টি হচ্ছে। আসছিল কিসে করে? স্যার ও নিজের গাড়িতে আসছিল। সেদিনকে ও একটা বৃষ্টিতে ভেজা মেয়েকে দেখেছিল, ও তাকে লিফট দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা লিফট নেয়নি স্যার। এই সব কথাগুলো আপনাকে ফোনে বলেছিল? হ্যাঁ স্যার। এর বাইরে আর কিছুও বলেছিল, যে মেয়েটার নাম কি, দেখতে কেমন? ওর নাম তো বলেনি, কিন্তু আমি আধ ঘন্টা পরে ওকে আবার ফোন করি স্যার। তখন সে কি বললো? বলল যে ওখানে নাকি অনেক ট্রাফিক জ্যাম, তাই ও বাড়ি ফিরে যাচ্ছে। স্যার ওই রোডে তো ট্রাফিক থাকেই না, তাহলে এরকম কি করে হতে পারে? স্যার আমারও মনে হচ্ছিল, জানি না কেন ও আসতেই চাইছিল না, তাই আর আমি ওকে বেশি জোর করিনি স্যার। তার পার্টিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে পরেছিল স্পোর্টস শুজ। সে কোনো জুয়েলারি শপে চলে গেল সোনার গয়না বেচবার জন্য। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। স্যার স্পোর্টস শু তো সবসময় ওর গাড়িতে থাকে, জিমে যাওয়ার জন্য। স্যার কোথাও এটা নয় তো যে বন্দনা ওই মেয়েটার থেকে জুয়েলারি কেড়ে নিয়েছিল, যে ওই রোডে দাঁড়িয়েছিল? হতে পারে কাজল। একটা কাজ করি, ওই পানশিল রোডে একবার যাই, ওখান থেকে কিছু না কিছু তো জানতে পারবো।
স্যার এটাই ওই জায়গাটা স্যার। বন্দনা এখানটাই ছিল যখন মেডিসা ওকে ফোন করেছিল। এটা তো খুবই শুনশান একটা জায়গা। এখানে ট্রাফিক জ্যাম হওয়া কখনোই সম্ভব নয়। এই বন্দনা মিথ্যে কথা বলেছিল মেডিসাকে। স্যার এত নির্জন জায়গায় এই চায়ের দোকানের লোকটা কার জন্য চা বানাচ্ছে? স্যার এই লোকটা নিশ্চয়ই কিছু জানে। চলো জিজ্ঞেস করি। ওকে ছবিটা দেখাও, হয়তো কিছু বলতে পারবে। ভাই শোনো একটু, তুমি তোমার দোকান কখন বন্ধ করো? এই 10টা-11টার দিকে চলে যাই। ঠিক আছে, এই ছবিগুলো ভালো করে দেখো। এই গাড়িটার মেয়েটাকে 20 অক্টোবর রাত 9টা নাগাদ এখানে দেখা গেছে। খুব ভেবে চিনতে মনে করে বলো। আপনারা কারা বলুন তো? আমরা সিআইডি থেকে এসেছি। বিষয়টা একটু জটিল, কিন্তু তুমি ভয় পেও না। ভালো করে দেখে বলো, দেখেছিলে এই মেয়েটাকে? স্যার গাড়িটা তো এটাই ছিল, কিন্তু গাড়ির ভেতরে এই মেয়েটাই ছিল কিনা বলতে পারবো না। আচ্ছা, গাড়িটা কোনো মেয়ে চালাচ্ছিল নাকি অন্য কেউ? স্যার গাড়িটা তো একটা মেয়েই চালাচ্ছিল, কিন্তু এই মেয়েটা কিনা সেটা ঠিক জানি। আর ও এখান থেকে দুবার ইউটার্নও মেরেছিল। হয়তো ও রাস্তা ভুলে গেছিল, এই জন্য ভুল করে এখানে দুবার চলে এসেছিল। ভুল করে দুবার কিভাবে আসতে পারে? সেটাই তো। স্যার ডক্টর সালুকে বলছিলেন বন্দনা কোনো ক্ষেতে নিশ্চয়ই গিয়েছিল, ওর জুতোতে ক্ষেতের মাটি লেগেছিল। এখানে স্যার তাহলে আশেপাশে কোথাও ক্ষেত নিশ্চয়ই থাকবে। চলো দেখি একবার। স্যার স্যার এই হলো পনভেলের মাইলস্টোন। ওই মেয়েটা এখানেই কোথাও দাঁড়িয়েছিল, এই রাস্তায়। তার মানে ওই মেয়েটা এখানে দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছিল। তার জন্য ও লিফট নিতে অস্বীকার করে যখন বন্দনাকে লিফট দিতে চায়। ওই তো সামনে ক্ষেত দেখা যাচ্ছে। হতে পারে বন্দনার জুতোয় যে মাটি এখান থেকে লেগেছে। চলো তো গিয়ে দেখি একবার। এক মিনিট। এই জুতোর চিহ্নটা দেখছো? দেখে তো মনে হচ্ছে বন্দনার জুতোরই চিহ্ন এটা। বন্দনার সঙ্গে আরো কেউ ছিল স্যার, এই দেখুন স্যার। কিন্তু দ্বিতীয়টা কে যে ওর সঙ্গে এখানে এসেছিল? কোন দিকে যাচ্ছে চিহ্নটা? এক মিনিট, এটা কি? কোদাল? এতে তো রক্ত লেগে আছে। তার মানে এখানে মাটি খুঁড়ে কিছু পোতা হয়েছে। চেক করো। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। হ্যাঁ মাটিটা বেশ তাজা। এক কাজ করো, খোঁড়ার জিনিস নিয়ে এসো, খোঁড়ো এখানটায়।
এ তো খুনের পোশাক পরে আছে। তার মানে একে খুন করা হয়েছে। এর শরীরে কোনো গয়নাও নেই, কোনো পণের টাকা পয়সার ব্যাপার নয় তো? তেমনটা মনে হচ্ছে না। এই খুনটা লুট করার উদ্দেশ্যে করা হয়েছে। বন্দনার গয়না লুট করেছে আর সোজা ওই জুয়েলারের কাছে গিয়ে পৌঁছেছে। স্যার, স্যার এই দেখুন, গুলির দাগ পুরের গলার নিচে। সেই জন্যই ওই হাড়টায় গুলির চিহ্ন ছিল। গুলি জেমস্টোনটা এফোড় ওফোড় করে দিয়েছিল। ওর চেহারাটা খুব বিকৃত করে দিয়েছে, যাতে ওকে কেউ চিনতে না পারে। প্রথমে গুলি করেছে, তারপর মুখ বিগড়ে দিয়েছে। স্যার, কিন্তু এর মুখের নকশা তো একদম ঠিকঠাক আছে। তাহলে তো ডক্টর সালুকে ট্রাই করতেই পারেন এর মুখটা তৈরি করার জন্য। আর জানা যেতে পারে এই মেয়েটা দেখতে কেমন ছিল। উল্টাও তো ওকে। এই দেখুন স্যার, একটা গান ফায়ার হয়েছে এটাতে। এটাই সবচেয়ে বড় বিষয়, মার্ডার ওয়েপেন খুঁজে পাওয়া। এটা নাম্বারও আছে। একটা কাজ করো, খোঁজ নাও এই গান কার নামে রেজিস্টার্ড রয়েছে। এর মাথা চওড়াটা একটু বলো তো। স্যার, মাথা চওড়া 2 ইঞ্চি। 2 ইঞ্চি? দয়া, এটা খুব ভালো হয়েছে বস যে এর মুখের কোনো হাড় ভাঙেনি। যদি হাড় ভেঙে যেত তাহলে মুখটা বানানো খুব মুশকিল হতো। খুনি এই মেয়েটার মুখটা নষ্ট করে দিয়েছে যাতে কেউ একে চিনতে না পারে। হয়তো তাড়াহুড়োতে ও সুযোগ পায়নি অন্য কিছু করার। স্যার, হ্যাঁ সারিকা। স্যার, এই ডিএনএ রিপোর্ট থেকে এটা জানা গেছে ওই নেকলেসটাতে যে রক্ত লেগেছিল সেটা এই মেয়েটার। সিকল সেল অ্যানিমিয়াও আছে এর রক্তে। হ্যাঁ স্যার, এই মেয়েটা ওই নির্জন রাস্তাতে কি করছিল? এই মেয়েটা ওই নির্জন রাস্তায় হয়তোবা কারোর জন্য অপেক্ষা করছিল, যে ওর সাথে দেখা করতে আসছিল হয়তো। আর তখনই এই বন্দনা ওখানে গিয়ে পৌঁছয়, আর পৌঁছেই ওর সমস্ত জুয়েলারি লুট করে। স্যার, তাহলে এই দুজনকে মারলো কে? নিখিল, সিআইডিতে কাজ করছে না? হ্যাঁ, আরে ভাই, নিজের মগজটা একটু খাটাও, কিছু ভাবো। এমনি হাওয়ায় কোনো উত্তর পাওয়া যায় না। দয়া। হ্যাঁ ডক্টর। এদিকে এসো, মুখটা তৈরি হয়ে গেছে। এ দেখো বস, এইরকম দেখতে ছিল মেয়েটা। স্যার, এই ফটোগ্রাফটা আমরা নিউজ চ্যানেলে দিয়ে দিই? না না পূর্বে, নিউজ চ্যানেলে বা খবরের কাগজে ছবি ছাপালে খুনি সতর্ক হয়ে যাবে। এখন আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। স্যার, ওই যাদের গয়না চুরি হয়েছিল ওই সিমরানের পরিবারের লোকেদের, হতে পারে ওরা দেখেছে এই মেয়েটাকে। আমরা গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি। কিন্তু আমার মনে হচ্ছে না ওই লোকগুলো মুখ খুলবে আদৌ। খুনের ব্যাপার তো, সিআইডির ঝামেলায় কেউ পড়তে চায় না। তাহলে কি করব স্যার? এই মেয়েটা পানভেলে পাঞ্চশিল রোডের ওপরে কারোর অপেক্ষায় দাঁড়িয়েছিল। তার মানে এই মেয়েটা ওখানেই আশেপাশে কোথাও থাকে। কনের পোশাক পরেছিল যখন নিশ্চয়ের বিয়ে ছিল। এক কাজ করি, চলো ওখানে আশেপাশে যতগুলো ওয়েডিং হল আছে সেখানে গিয়ে আমরা খোঁজ করি যে ওদিন রাতে কে কে বিয়ের জন্য হল বুক করিয়েছিল। আর হ্যাঁ, তার সাথে ওখানে যতগুলো হসপিটাল আছে সেই সব জায়গায় এই মেয়েটার ছবিটা দেখে খবর নিতে হবে যে এই মেয়েটা কোথা থেকে সিকল সেল অ্যানিমিয়ার চিকিৎসার জন্য টেস্ট করিয়েছিল। এখানে ওই রোগটার ট্রিটমেন্টও করানো হয় আর রিসার্চও। স্যার, যদিও এখান থেকে টেস্ট করিয়ে থাকে তাহলে ভালো, না হলে আমরা চাপে পড়ে যাব। এটাই শেষ হসপিটাল। দেখা যাক, কখনো হার মানতে নেই। এক্সকিউজ মি। ইয়েস স্যার। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। আমি আপনাকে ফোন করেছিলাম। ওই সিকেল সেল অ্যানিমিয়ার ব্যাপারে না? আগে হ্যাঁ। স্যার, ডিনের সঙ্গে কথা বলে আমি একটা লিস্ট তৈরি করে রেখেছি। এই নিন, এটা হলো সেই সমস্ত পেশেন্টদের ফাইল। থ্যাংক ইউ। আরে, মাত্র 2 জন রোগী? ইয়েস স্যার। আই সি। এনাদের কোনো ছবি আছে কি? এরা মাঝে মধ্যে চেক আপ করাতে আসতো স্যার।
তাই ফটোর দরকারই পড়েনি। আর এরা দুজন মহিলা। সেই দুজন মহিলার মধ্যে একজন কি এরকম ছিল? ঠিক এরকম কেউ ছিল কিনা মনে করতে পারছি না স্যার। স্যার আমি কয়েকদিন আগেই জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, তো কোন ডাক্তার এনাদের চিকিৎসা করেন? ডক্টর সোহন। দেখা করতে পারি? হ্যাঁ স্যার। ডক্টর সোহন, আপনার সঙ্গে সিআইডি অফিসার দেখা করতে চাইছেন। আগে বলুন। ডক্টর সোহন, হ্যাঁ স্যার। পূর্বে একটু ওনাকে ছবিটা দেখাও। আপনি কি এই মেয়েটিকে চিনতে পারছেন? ঈশা স্যার, এ তো ঈশা। ঈশা? কেন, কি হয়েছে স্যার? অ্যাকচুয়ালি ঈশাকে খুন করা হয়েছে। কি খুন? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, যে ঈশার নাম এই লিস্টের মধ্যে নেই কেন? স্যার ও এখানে ডক্টর ছিল। ডাক্তার ছিল এখানে? হ্যাঁ স্যার, ও এখানে ভিজিটিং ডক্টর ছিল। ওর সিকেল সেল অ্যানিমিয়া ছিল। এমনিতে খুব হাসি খুশি ছিল। খুব তাড়াতাড়ি ওর বিয়ে হবার কথা ছিল। তো আপনি গিয়েছিলেন বিয়েতে? আগে না স্যার, ও কাউকে ইনভাইট করেনি। ওনার বাড়ির কেউ আছেন যার সাথে আমরা দেখা করতে পারি? ওর কেউ ছিল না, মা বাবাও ছিল না। এই জন্য ওর একটু সমস্যা ছিল। কি সমস্যা ছিল? ঈশা যে ছেলেটিকে ভালোবাসতো সে আবার আরেকটি মেয়েকে ভালোবাসতো। বিয়ের জন্য কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু হঠাৎ একদিন ঈশা এসে বলল যে ছেলেটা বিয়ে করতে রাজি হয়েছে। আপনি কি দেখেছিলেন ছেলেটাকে যার সাথে ঈশার বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ স্যার, দেখেছি। চিনতে পারবেন আপনি? হ্যাঁ স্যার, দেখলে চিনতে পারবো। ওদিকে সব ঠিকঠাক আছে তো? আমি আসি। আপনারা এখানে স্যার ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, জানতে পারা গেছে। কে সে? সেও আপনার মেয়ের মতো কোনেই ছিল। আপনারা তাকে চেনেন কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে যে হাতিয়ার দিয়ে তাকে মারা হয়েছে সেটা এ বাড়ি থেকেই গেছিল। অস্ত্র আমার বাড়ি থেকে গেছে? আগে হ্যাঁ, খুন আপনার ফ্যামিলির কেউ করেছে। যে বন্দুক দিয়ে ওই মেয়েটাকে খুন করা হয়েছে সেটা অখিলেশের নামে রেজিস্টার্ড। আমার? হ্যাঁ, এটাই সেই বন্দুক। এই বন্দুক দিয়েই ওই মেয়েটাকে মারা হয়েছিল, ঈশাকে। হ্যাঁ, এই বন্দুকটাকে তো চিনতে পারছেন মিস্টার অখিলেশ? আগে দেখুন স্যার, আমরা কোনো ঈশা টিশাকে চিনি না। আর আমরা এটাও বুঝতে পারছি না যে বন্দুকটা ওখানে গেল কি করে। ইনফ্যাক্ট অক্টোবরের 20 তারিখে বন্দুকটা বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল। আচ্ছা, সেদিন যখন আমরা এসেছিলাম তখন বলেছিলেন গয়না চুরি হয়ে গেছে, আজ বলছেন গান চুরি হয়ে গেছে। সেদিন কেন বলেননি এই কথাটা? দেখুন, ওই দিন খুনের কথা শুনে আমরা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আপনাদের বলতে পারিনি। কিন্তু এফআইআর করেছিলাম বন্দুক চুরি হওয়ার ব্যাপারে। আপনি খোঁজ নিতে পারেন। এমনও তো হতে পারে মিস্টার অখিলেশ যে আপনি নিজে খুন করেছেন আর তারপরে এই বন্দুকটা কোথাও লুকিয়ে রেখেছেন, আর পরে এসে এফআইআর লিখিয়েছেন যে বন্দুক চুরি হয়ে গেছে। এটা মিথ্যে স্যার। আমি সেদিনকে WT হোটেলে গেছিলাম রিসেপশনের বুকিং করানোর জন্য। আপনি চাইলে হোটেলে জিজ্ঞাসাবাদ করে নিতে পারেন। সে তো আমরা ঠিক খুঁজে বের করব। এটাই সেই মেয়েটার ছবি যাকে খুন করা হয়েছে। এর নাম হলো ঈশা। যদি এই খুনের ব্যাপারে কেউ কিছু জেনে থাকে তো ভালো এটাই হবে এখনই আমাদের বলে দিক। শুনুন স্যার, আমরা কোনো ঈশাকে চিনি না। মনোলোক হসপিটালের ডাক্তার ছিল এ, ভেবে নাও। আরো একটু সময় দিচ্ছি আমি তোমাদের। তাছাড়া সত্যি কি সে তো আমরা ঠিক খুঁজে বের করব। না স্যার, আমরা সত্যিই জানি না। রেডি? ডাকো, এদের মুখোশগুলো খুলে দাও। আসুন ডক্টর সোহন, এদেরকে ভালো করে দেখে বলুন যে এদের মধ্যে কে সেই লোক যার সাথে ঈশার বিয়ে হওয়ার কথা ছিল। ইনি স্যার, ওনাকে আমি দেখেছি ঈশার সঙ্গে। আচ্ছা, কে ঈশা, কোথাকার ঈশা? তুই তো ঈশাকে চিনতিসই না, তাই না? এটা সত্যি স্যার যে আমি ওকে খুব ভালোবাসতাম। ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাবা ওকে পছন্দ করতো না। কিন্তু আমি সত্যি কথা বলছি স্যার, আমি ওকে খুন করিনি। আমি ওকে খুন করিনি স্যার। তাহলে হয়তো বা এই খুনটা
তোর বাবা করিয়েছে। এটা কি ধরনের কথাবার্তা বলছেন স্যার? মেনে নিচ্ছি যে ঈশাকে আমি পছন্দ করতাম না, কিন্তু কেনই বা আমি ওকে খুন করাতে যাব? শেষবার কবে দেখেছিলি ওকে? স্যার, আশীর্বাদের দিন ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল স্যার, এখানেই বাইরে। কিন্তু আমি ওকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমি সত্যি কথা বলছি স্যার, আমি ওকে খুন করিনি। তাহলে কার সাথে হচ্ছিল ওর বিয়েটা? বিয়ের পোশাক পরেই ছিল ও যখন খুন হয়, আর নির্জন রাস্তায় ও কারোর অপেক্ষায় দাঁড়িয়েও ছিল। গয়না ওদের, যে গান দিয়ে খুন করা হচ্ছে সেই গান ওদের, তাহলে ওদেরই কেউ খুন করেছে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু অখিলেশ আর বিভানকে তো গ্রেপ্তার করা যাবে না, কারণ ওরা দুজন তো হোটেলে বিয়ের বুকিং করতে গেছিল যে সময় খুনটা হয়। স্যার, ওর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই আমাদের কাছে। একটা প্রমাণ আছে খুনিকে ধরার জন্য। কি প্রমাণ স্যার? ঈশার লাশ। কিন্তু স্যার, ঈশার লাশ থেকে এটা কি করে জানা যাবে যে খুনিকে? সচিন, যখন আমরা ঈশার লাশটা পেয়েছিলাম তখন সে নতুন বউয়ের পোশাক পরেছিল, আর ডক্টর সোহনও বলছিলেন যে ঈশা তার বিয়েতে কাউকে নিমন্ত্রণ করেনি। হ্যাঁ স্যার, একেবারে সোজা সোজা উপায়ে বিয়ে করতে চলেছিল এ। হ্যাঁ, 23 অক্টোবর রাতে নতুন বউয়ের পোশাক পরা ঈশা বিয়ে করার জন্যই বাইরে বেরিয়েছিল। আশেপাশের কোনো মন্দিরেই হয়তো বিয়ে করার প্ল্যান করেছিল। হ্যাঁ স্যার, জাঁকজমক ছাড়া বিয়ে করতে চাইলে মন্দিরেই করা যেতে পারে। পনভিলে যতগুলো মন্দির আছে সব জায়গায় এসে ছবি দেখাও। খোঁজ নাও পনশিল রোডে কার অপেক্ষা করছিল। স্যার, স্যার, ঈশা এডুকেটেড ছিল, একজন ডক্টর ছিল। যদিও মন্দিরেই বিয়ে করবে ঠিক করেছিল, তাহলে নিশ্চয়ই ও কোর্টে রেজিস্ট্রি ম্যারেজের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল। নিশ্চয়ই করেছিল। কোর্টেও খোঁজ নিয়ে দেখো। এবার আপনারা আহুতির জন্য তৈরি হয়ে যান। আমি মন্ত্র বলবো, এক এক করে আহুতি দেবেন। এবার আপনারা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়ান। মাফ করবেন, এ বিয়েটা আর হবে না এখন। এসব কি বলছেন আপনারা? আমার মেয়ের বিয়ে কেন বন্ধ করছেন? প্রথমে বাড়ি থেকে জুয়েলারি চুরি হলো, তারপর বন্দুক চুরি হলো, আর তারপরে তুই বিভান, তুই বিয়েতে অরাজি হয়েছিলিস, আর তারপর হঠাৎই 72 ঘন্টার মধ্যেই তুই ঈশাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। স্যার, এটা আপনাকে কে বললো যে আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম? আমি ওকে বারণ করে দেওয়ার পরে তো ওর সঙ্গে আর দেখাও করিনি। তাহলে ও পনভেলের রাস্তায় তোমার জন্য কেন অপেক্ষা করছিল? স্যার, আমি সেসব জানি না স্যার। কিন্তু আমরা জানি, তোর বারণ করার পরেও কেউ ঈশাকে এটা বলেছিল যে তুই ঈশাকে বিয়ে করতে রাজি হয়েছিস, ও যেন বিয়ের তোর জোর করে। তো বেচারি ঈশা খুব খুশি হয়ে গেছে। তারপরে ও যায় সোজা পানভেলের মন্দিরে। 23 অক্টোবর বিয়ের বুকিংও করিয়ে দিয়েছে ও। আর ও কোর্টে গিয়ে বিয়ের জন্য নোটিশও দিয়েছিল। এত কিছু হয়ে গেছে, আমি সত্যিই কিছু জানি না স্যার। আর মন্দিরের পুরোহিত আমাদের জানিয়েছে সেদিন ঈশার সাথে অন্য কেউ ছিল। কে ছিল স্যার ওখানে? সেই হচ্ছে খুনি। আর এই বিয়ের অ্যাপ্লিকেশনটায় সাক্ষী হিসেবে তারই নাম আছে, নিজের চোখে দেখে নিতে পারেন। এটা এটা হতে পারে না স্যার। কি লেখা আছে এতে? না, এটা মিথ্যে। সিমরান, তুমি?
খুব শখ না তোমার অন্যের জীবন কেড়ে নিয়ে নিজের বিয়ে করার? সিমরন, কি করছো কি এটা তুমি? হ্যাঁ, খুনটা আমিই করেছি। যে যে আমাকে বিভানকে বিয়ে করা থেকে আটকাবে না, তাদের সবার সাথে আমি এটাই করব। সকলকে মেরে দেবো আমি। বোকামি করো না আর ছেড়ে দাও পুরবিকে। না, আমি ছাড়বো না। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। দেখো দেখো, আমাকে যেতে দাও, তা না হলে আমি নিজেকে মেরে ফেলবো। হ্যাঁ, নিজেকে শেষ করে দেবো আমি। এই বন্দুকে গুলি নেই, এবার আমার হাতের গুলি খা। সবাই তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার মা বাবা, তোমার হবু স্বামী। এরা কিন্তু কেউ জানে না তুমি কেন খুন করেছো। কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হতে যাচ্ছিল সে একটা খুনি। খুনি। বিভান, আমি তোমাকে খুব ভালোবাসি। তুই ভাবতেও পারবি না আমি তোমায় কতটা ভালোবাসি। তো সেই জন্য কারো প্রাণ নেওয়ার কি প্রয়োজন ছিল? বন্দনা আর ঈশা তোমার কোন ক্ষতিটা করেছিল? ঈশা আর আমি ছোটবেলা থেকে বিভানকে খুব ভালোবাসতাম, কিন্তু ঈশানের থেকে বেশি আমি বিভানকে ভালোবাসি। কিন্তু বিমান ঈশাকে বেশি ভালোবাসতো, কিন্তু ও বাবাকে ভয় পায়, তাই ওনার চাপের কারণে ও তোমাকে বিয়ে করতে চলেছিল। আশীর্বাদের রাতে আমি ঈশা আর বিভানকে একসঙ্গে দেখতে পাই। দুজনে বিয়ে নিয়ে খুব ঝগড়া করছিল। আর তোমার মনে হয়েছিল বিমান হয়তো তোমায় ছেড়ে ঈশার কাছে চলে যাবে, তাই না? হ্যাঁ, ওদের ঝগড়ার পরে বিমান ঈশাকে ছেড়ে ওখান থেকে চলে আসে। তারপর আমি ঈশাকে একটা কোণায় নিয়ে আসি, আর তারপর ওকে বলি যে আমি বিভানের সঙ্গে ওর বিয়ে দেব। আর ওই বিয়ের গয়নাগুলো ওকে দিয়ে দিলে যাতে ও তোমার কথা বিশ্বাস করে নেয়। তারপর আমি সোজা মন্দিরে যাই, ওদের দুজনের বিয়ের বুকিং করে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 23 অক্টোবর রাতে বিয়ের পোশাক পরে সেজে গুজে ঈশা তোমার অপেক্ষা করছিল পানভিলের রাস্তাতে, কিন্তু বেচারি তো জানতও না যে সে তার মৃত্যুর অপেক্ষা করছে। বেচারা মেয়েটা এই আশাতেই রয়ে গেল যে তুমি তোমার কথাটা রাখবে। সবকিছু প্ল্যান করে হিসেব মতো চলছিল, কিন্তু না জানি কোথা থেকে ওই বন্ধন ওখানে চলে আসে, আর ও আমাকে ঈশার খুনটা করতে দেখে ফেলে। তার জন্য এইসব দামি গয়না দিয়ে ওর মুখ বন্ধ করতে চাইছিলে তুমি। তারপরও গয়নাগুলো নিয়ে সোজা বিক্রি করতে চলে যায়, কিন্তু দোকানদার গয়নাগুলোর মধ্যে রক্ত দেখতে পায়। আর তাই তুমি বন্দনাকেও খুন করে দিলে। আর কি করতে পারবি? বাহ, কি ভালোবাসা! নিজের ভালোবাসাকে পেতে খুন পর্যন্ত করলে, আর সেটা লুকোনোর জন্য আরো একটা খুন। দুটো খুন করেছো তুমি, এর ফল তোমার ফাঁসি হবে।